গুড আফটারনুন স্টুডেন্টস। আমি সুরজিৎ মণ্ডল, তোমাদের ভৌত বিজ্ঞানের শিক্ষক। দেখো, এর আগে অনলাইনে আমি তোমাদের তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটা শেষ করেছিলাম। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে প্রবাহী তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তো প্রবাহী তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি এটা জানার আগে প্রথমত আমাদেরকে জানতে হবে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ বলতে কী বোঝায়। স্থির তড়িৎ মানে হচ্ছে পদার্থবিজ্ঞানের এমন একটি শাখা, যে শাখাতে এটা ধরে নেওয়া হয় যে বিন্দু আধান স্থির অবস্থায় আছে এবং স্থির অবস্থায় থাকা বিন্দু আধানের দরুন ওর পারিপার্শ্বে কী প্রভাব সৃষ্টি হচ্ছে সেটি পদার্থবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ। তো প্রবাহী তড়িতের স্থির তড়িৎ পোর্শনটা আজকে আমরা পড়ব। তো স্থির তড়িতের সম্পর্কে পড়ার আগে প্রথমে তো আমরা তড়িৎ আধান সম্পর্কে একটা ধারণা ক্লাস 8-এ পেয়েছি, ঠিক আছে? এবং সেখানে দেখেছি যে দুটি সমধর্মী আধান যদি নেওয়া হয় তাহলে সেই সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষমধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ আমি যদি এখানে একটা ধনাত্মক আধান নিই এবং এর পাশে যদি আমরা আরও একটা ধনাত্মক আধান রাখি, তাহলে এদের মধ্যে কী হবে? এদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে, এই আধান দুটো পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি আমরা একটা ধনাত্মক আধান নিই আর একটা ঋণাত্মক আধান নিই, তাহলে পরে দেখতে পাবো এদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করবে, ঠিক আছে? আবার একটা ঋণাত্মক আরও একটা ঋণাত্মক নিলে সেক্ষেত্রে আমরা পাবো বিকর্ষণ বল। অর্থাৎ যদি দুটো আধান একই প্রকৃতির হয় তাহলে পরে সেক্ষেত্রে হবে বিকর্ষণ, মানে এটা হচ্ছে বিকর্ষণ। আর যদি দুটো আধান বিষম প্রকৃতির হয়, অর্থাৎ একটা প্লাস আর একটা মাইনাস যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আকর্ষণ। আবার এখানে যদি দুটো মাইনাস মাইনাস আধান নিই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে আবার বিকর্ষণই হবে। অর্থাৎ সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষমধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। এটা আমরা ক্লাস 8-এ জেনে এসেছি। তো এখানে এই যে দুটো আধান আছে, সেই দুটো আধানের মধ্যে একটা বিকর্ষণ বল বা আকর্ষণ বল ক্রিয়া করছে, যেটা আমরা স্থির তড়িৎ আকর্ষণ বল বা বিকর্ষণ বল বলে থাকি। সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কতটা সেটা জানার জন্য বিজ্ঞানী কুলম্ব একটা সূত্র দিয়েছিলেন, যেটাকে আমরা কুলম্বের সূত্র বলে থাকি। তো সেটা আমরা জানবো, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র, দেখো এই যে কুলম্বের সূত্রটা বলবো, সেই কুলম্বের সূত্রটা কিন্তু একটা জিনিস মনে রাখবে, এটা প্রযোজ্য হয় বিন্দু আধানের ক্ষেত্রে। তো বিন্দু আধান মানে কি? বিন্দু আধান মানে হচ্ছে যে যদি আমরা দুটো আহিত বস্তু নিই, আহিত বস্তু মানে এমন বস্তু যে বস্তুর আধান আছে সেটাকে বলা হচ্ছে আহিত বস্তু। তাহলে এটা একটা আহিত বস্তু নিলাম আমরা, আর এটা একটা আহিত বস্তু নিলাম, ঠিক আছে? এই দুটো আহিত বস্তুর যদি পারস্পরিক দূরত্ব, মানে এই দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব, সেটা যদি এদের যে নিজস্ব আকার বা আকৃতি তার সাপেক্ষে যদি অনেক বেশি হয়, অর্থাৎ এই দূরত্বটা, দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি তাদের যে নিজস্ব আকার আকৃতি তার সাপেক্ষে অনেক বেশি হয়, ঠিক আছে, তাহলে পরে এই দুটো আহিত বস্তুকে আমরা বিন্দু আধান হিসাবে ধরে নিতে পারি। অর্থাৎ আমরা এরকমভাবে ভাবতে পারি, দুটো পয়েন্ট চার্জ বা বিন্দু আধান, অর্থাৎ দুটো আহিত বস্তু, সেই দুটো আহিত বস্তু যদি অনেক দূরে অবস্থান করে তাহলে সেই দুটো আহিত বস্তুকে আমরা ধরে নিতে পারি বিন্দু আধান, ঠিক আছে? অর্থাৎ এরা বিন্দুর মতো আচরণ করবে। অর্থাৎ এর আধান যদি আমরা ধরে নিই Q1 আর এটা একটা বিন্দু আধান ধরে নিই Q2 এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি বলি R, তাহলে পরে এই দুটো বিন্দু আধানের মধ্যে যে দূরত্ব, অর্থাৎ এই দুটো বস্তু যদি আমরা বলি এই একটা বস্তু এটা একটা বস্তু এবং তাদের মধ্যবর্তী দূরত্ব R যদি তাদের নিজস্ব আকৃতির সাপেক্ষে অনেক বেশি হয়, বা আমরা বলতে পারি যে এই দূরত্বের সাপেক্ষে, অর্থাৎ তাদের পারস্পরিক দূরত্বের সাপেক্ষে যদি এই বস্তুগুলির আকার আকৃতি
বা এই বস্তুগুলির ব্যাস যদি আমরা নগণ্য ধরে নিতে পারি, তাহলে পরে সেই বস্তু দুটোকে আমরা বা আহিত বস্তু দুটোকে আমরা বিন্দু আধান বলে কনসিডার করতে পারি। তাহলে কুলম্বের সূত্রের স্টেটমেন্টটা আগে লিখে নিই। কুলম্বের সূত্রটা বলছে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা অনেকটা নিউটনের মহাকর্ষের সূত্রের মতনই দেখতে। নিউটনের মহাকর্ষের সূত্রের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, যদি দুটো আমরা বস্তু নেই, এ একটা বস্তু আর এ একটা বস্তু, এবং সেই বস্তু দুটোর ভর m1 এবং m2 হয়, তাহলে পরে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় r, তাহলে পরে এদের মধ্যে যে পরিমাণ আকর্ষণ বলটা ক্রিয়া করে, সে আকর্ষণ বলের মান আমরা দেখেছিলাম কি এদের ভরের গুণফলের সমানুপাতিক ছিল এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ছিল। এখানেও ঠিক তাই, যদি আমরা দুটো বিন্দু আধান নিই, একটা q1 আর একটা q2, এই দুটো বিন্দু আধানকে যদি আমরা r দূরত্বে রাখি, তাহলে পরে এই দুটো বিন্দু আধানের মধ্যে যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে সেটাকে যদি আমরা বলি F, তাহলে দেখা যায় এই F এর মান সমানুপাতিক হয় আধান দুটির গুণফল Q1 Q2 সাথে, যখন R সমান ধ্রুবক। বোঝা গেল? অর্থাৎ যদি দুটি আমরা বিন্দু আধানকে মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক রেখে নিই, তাহলে পরে এই দুটো বিন্দু আধানের গুণফলের মান যত বেশি হবে, আধান দুটির মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত বেশি হবে, এবং F ভ্যারিজেস হয়ে যায় 1/r²। অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তার বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয় তাদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলটা, যখন Q1 Q2 সমান ধ্রুবক। অর্থাৎ আধান দুটির যে গুণফল সেটা যদি ধ্রুবক থাকে, তাহলে পরে এই আধান দুটির যদি গুণফল ধ্রুবক রাখি, তাহলে পরে এই আধান দুটির মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে, এদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত কম হবে। ঠিক আছে? বেশ, এবার যদি আমরা এমন একটা কেস নিই যেখানে Q1 Q2 এবং R, অর্থাৎ আধান দুটির গুণফল এবং তাদের পারস্পরিক দূরত্ব সবগুলোই পরিবর্তনশীল। ঠিক আছে? যখন Q1 Q2 ও R সকলেই পরিবর্তনশীল। ঠিক আছে? তখন যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি F ভ্যারিজেস হয়ে যাচ্ছে Q1 Q2/r²। ঠিক আছে? F ভ্যারিজেস হয়ে যাচ্ছে Q1 Q2/r²। এবার দেখো, এখানে Fটাকে সমান করার জন্য একটা সমানুপাতিক আমরা ধ্রুবক নেবো, সেটা আমরা K ড্যাশ বললাম। তাহলে F সমান লিখতে পারবো K ড্যাশ ইন্টু Q1 Q2/r²। এই যে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আমরা নিলাম K ড্যাশ, এই K ড্যাশ হলো স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্বিয়ান ধ্রুবক। এটাকে বলা হয় স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্বীয় ধ্রুবক বলে এটাকে, কুলম্বীয়
ধ্রুবক। ঠিক আছে, এবার এখানে যে সমানুপাতিক ধ্রুবক বা কুলম্বীয় ধ্রুবক আমরা কে ড্যাশ নিলাম, মনে রাখবে এই কে ড্যাশটির মান কিন্তু নির্ভর করে আমি এই আধান দুটিকে কোন মাধ্যমে রেখেছি তার উপরে। ঠিক আছে, এবং আর একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে আমরা কোন পদ্ধতিতে Q1 Q2 এবং Rটাকে প্রকাশ করেছি। অর্থাৎ এই কে ড্যাশটির মান এই দুটো বিন্দু আধান Q1 Q2কে কোন মাধ্যমে রেখেছি, সেটা বায়ু মাধ্যম না অন্য কোনো একটা মাধ্যমে রেখেছি, তার উপরে নির্ভর করবে এই কে ড্যাশটির মানটা। আর নির্ভর করবে কার উপরে, এই Q1 Q2 অর্থাৎ এই আধানকে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব Rকে আমরা কোন এককে প্রকাশ করেছি, এসআই এককে না সিজিএস এককে, সেটার উপরে কিন্তু কে ড্যাশটির মান নির্ভর করবে। ঠিক আছে, তাহলে এবার আমরা এসআই পদ্ধতিতে এবং সিজিএস পদ্ধতিতে যেহেতু কে ড্যাশটির মান ভিন্ন ভিন্ন হবে, তাই দুটি বিন্দু আধানের মধ্যে যে পরিমাণ স্থির তড়িৎ বলটা ক্রিয়া করে সেটা এসআই এবং সিজিএস পদ্ধতিতে যে ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় সেটা আমরা বের করব। তো প্রথমে আসি আমরা এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যম, বায়ু মাধ্যমকে শূন্য মাধ্যমও বলে, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে, এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই যে কে ড্যাশটা আমরা লিখেছি, সেই কে ড্যাশ সমান লেখা হয় 1/4 পাই এপসিলন 0। ঠিক আছে, কে ড্যাশ সমান লেখা হয় 1/4 পাই এপসিলন 0। ঠিক আছে, এই যে এখানে একটা চিহ্ন লিখলাম এপসিলন 0, এটাকে বলা হয় এপসাইলন 0, এটাকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। বোঝা গেল, এপসিলন 0টাকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে আমরা এসআই পদ্ধতিতে যদি আমরা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে যদি দুটো বিন্দু আধানকে রাখি, তাহলে পরে সেক্ষেত্রে কে ড্যাশের যে মানটা আমরা পাবো, অর্থাৎ স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্বীয় ধ্রুবকের যে মান পাবো, সেটার সমান হবে 1/4 পাই এপসিলন 0। এই যে এপসিলন 0 বললাম, সেটা কি, সেটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, এবার এই কে ড্যাশের মান যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে শূন্য মাধ্যমে এসআই পদ্ধতিতে Q1 Q2 আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান F সমান আমরা কি লিখতে পারবো, F সমান হয়ে যাবে 1/কে ড্যাশের জায়গাতে আমরা কি লিখবো 1/4 পাই এপসিলন 0, 1/4 পাই এপসিলন 0। ঠিক আছে, Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে এসআই পদ্ধতিতে স্থির তড়িৎ বলের মান। ঠিক আছে, এসআই পদ্ধতিতে দুটি বিন্দু আধানের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F সমান আমরা লিখতে পারবো 1/4 পাই এপসিলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, বেশ। এবার আমরা যদি এটা শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো একটা মাধ্যমে বিন্দু আধান দুটোকে রাখি, অর্থাৎ Q1 এবং Q2 আধানকে এসআই পদ্ধতিতেই প্রকাশ করি, Q1 Q2 এবং R প্রত্যেকেই যদি আমরা এসআই পদ্ধতিতে প্রকাশ করি, ঠিক আছে, তাহলে পরে সেক্ষেত্রে এই শূন্য মাধ্যমে না রেখে যদি আমরা এটাকে অন্য কোনো একটা মাধ্যমে রাখি, তবে সেক্ষেত্রে আমরা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার পরিবর্তে মানে এপসিলন 0 এইটার পরিবর্তে আমরা শুধু এপসিলন লিখব। সেই এপসিলনটা কী হবে, এপসিলনটা হবে যে মাধ্যমে আমি বিন্দু আধানটাকে রাখবো সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। যেহেতু শূন্য মাধ্যমে রাখলে পরে আমরা এপসিলন 0 লিখছি, সেটা কি শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এখন শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমে যদি রাখি, অন্য যে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম যদি আমরা রাখি, তবে সেক্ষেত্রে আমরা এপসিলন 0 জায়গাতে আমরা লিখব কি শুধু এপসিলন। ঠিক আছে, তাহলে অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কি লিখব দেখো, অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্রে
কোনো কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্রে অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কে ড্যাশের মান সমান লিখতে পারবো 1/4πε, ঠিক আছে। শূন্য মাধ্যমের ক্ষেত্রে কি ছিল, 1/4πε0 ছিল। আর এসআই পদ্ধতিতে অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্রে 1/4πε লিখব, যেখানে এপসিলনটা কি, এপসিলন হচ্ছে যে মাধ্যমটা আমরা ব্যবহার করব সেই মাধ্যমে তড়িৎভেদ্যতা, ঠিক আছে। তাহলে সেটা কি, এপসিলন হচ্ছে ওই পরাবৈদ্যুতিক মাধ্যমের তড়িৎভেদ্যতা, ওই পরাবৈদ্যুতিক মাধ্যমের তড়িৎভেদ্যতা, ঠিক আছে, ওই পরাবৈদ্যুতিক মাধ্যমের তড়িৎভেদ্যতা। তোমাদের মাথায় একটা জিনিস আসবে অবশ্যই, সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম কি। পরাবৈদ্যুতিক মাধ্যম বা ডাইইলেকট্রিক মিডিয়াম, এটা তোমাদের সিলেবাস বহির্ভূত, এটা ক্লাস 12-এ আছে, সেই জন্য এটা সম্পর্কে বিশদে কিছু বলছি না। একটা জিনিস মনে রাখবা, পরাবৈদ্যুতিক মাধ্যম মানে হচ্ছে এক ধরনের অন্তরক মাধ্যম। অন্তরক মানে যার মধ্যে দিয়ে কোনো তড়িৎ পরিবহন ঘটে না, যার মধ্যে কোনো মুক্ত আধান নেই, এই ধরনের মাধ্যমকে বলা হয় পরাবৈদ্যুতিক মাধ্যম, ঠিক আছে। বেশ, তো এই যে পরাবৈদ্যুতিক মাধ্যমের তড়িৎভেদ্যতা, এই এপসিলন এটা সমান আবার এরকমভাবেও লেখা যায়, এপসিলন সমান একটা ধ্রুবক কে, ঠিক আছে, একটা ধ্রুবক কে গণিতে লেখা যায় এপসিলন জিরো। এপসিলন জিরোটা কি, এপসিলন জিরো শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, আর এপসিলন হচ্ছে যে পরাবৈদ্যুতিক মাধ্যমটা আমরা ব্যবহার করব তার তড়িৎভেদ্যতা। তাহলে যে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে তড়িৎভেদ্যতা এটা সময় লেখা যায় একটা ধ্রুবক কে গণিত শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এই যে ধ্রুবকটা আমরা ব্যবহার করলাম কে, এই কেটা কি বলা হচ্ছে, ওই পরাবৈদ্যুতিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে। যে মাধ্যমটা নিচ্ছি সেই মাধ্যমের, ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা এটাকে ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতাও বলে, বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, আপেক্ষিক তড়িৎভেদ্যতা, ঠিক আছে। তাহলে কোনো একটা মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলতে পারো এই কেটাকে, বা পরাবৈদ্যুতিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টও বলা যায়। তাহলে এপসিলন মানে কোনো একটা মাধ্যমের তড়িৎভেদ্যতা মানে কি, সেটা মানে হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা গণিত ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। অর্থাৎ শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার সঙ্গে কোনো একটা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবককে গুণ করলে পরেই ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা পাওয়া যায়, ঠিক আছে। এবারে যে এপসিলন জিরো বললাম, এই এপসিলন জিরোটার একটা মান আছে, সেটা হচ্ছে এপসিলন জিরো এটার সময় লেখা যায়, এপসিলন জিরো এটার মান হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12, ঠিক আছে। 8.85 ইন্টু 10⁻⁻12। এবার এটার এককটা কি হবে, এককটা দেখো এখান থেকে লিখতে পারবা, কি ছিল এখানে, এখানে ছিল দেখো এফ সমান 1/4πε0 Q1 Q2/r², ঠিক আছে। তাহলে এফ সমান যদি 1/4πε0 Q1 Q2/r² হয়, তাহলে এপসিলন জিরোর এককটা কি হবে, এপসিলন জিরোর উপরের তুলনায় কি হয়ে যাচ্ছে, এপসিলন জিরো সমান হয়ে যাচ্ছে 1/4πf ইন্টু Q1 Q2/r², তাই তো। তাহলে আমরা এর এককটা আগে কী করে বের করে সেটা আগে দেখে নিই, তারপর মানটা তো আমরা দেখলাম 8.85 ইন্টু 10⁻⁻12 হয়। এপসিলন জিরো এর এককটা কী হয়, এপসিলন জিরো এর একক, এপসিলন জিরো এর একক দেখো শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা কি পেয়েছি, এফ সমান পেয়েছি 1/4πε0, 1/4πε0 Q1 Q2/r², এটা আমরা পেয়েছি, ঠিক আছে। তাহলে এখান থেকে এপসিলন জিরো সমান কি লেখা যাবে, এপসিলন জিরো সমান লিখতে পারি তো 1/4π ইন্টু Q1 Q2/fr², বোঝা গেল। বেশ, অর্থাৎ এপসিলন জিরো এর একক কী হয়েছে, এপসিলন জিরো এর একক মানে হয়েছে
1/4 তো কোনো একক নাই, তাহলে Q1 Q2 এর একক বা F_r স্কোয়ারের একক, তাহলে ε0 এর একক। আমরা তো এসআই পদ্ধতি নিচ্ছি, তাহলে এসআই পদ্ধতিতে Q1 Q2 এর একক কি? Q1 Q2 এর একক হচ্ছে Q1 মানে আধান, Q2 হচ্ছে আধান, তাহলে আধানের একক গণিত আধানের একক। এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম, তাহলে কুলম গণিত কুলম, দাটে হয়ে গেল কুলম স্কোয়ার। ঠিক আছে, কুলম স্কোয়ারকে শর্টে লেখা হয় সি স্কোয়ার, কুলম স্কোয়ার। বেশ, বাই নিচে কি আছে? নিচে আছে এফ, এফ মানে হচ্ছে বলের একক, বলের এসআই একক হচ্ছে নিউটন, নিউটনকে শর্টে লেখা হয় এন। আর আর স্কোয়ার মানে দূরত্বের স্কোয়ার, দূরত্বের এসআই একক হচ্ছে মিটার, তাহলে হয়ে গেল মিটার স্কোয়ার। তাহলে কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, বা এটার সময় লেখা যায় কুলম স্কোয়ার নিউটন ইনভার্স, কারণ এটাকে উপরে তুলে -1 হয়ে যাবে আর এটাকে উপরে তুলে -2 হয়ে যাবে, মিটার টু দি পাওয়ার -2। তাহলে এখানে আমরা ε0 এককটা কি লিখবো? কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। এটাই হলো ε0 এর মান। ε0 এর মান কত? 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। তাহলে পরে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে যে আমরা স্থির তড়িৎ ধ্রুবক কে ড্যাশ লিখেছিলাম, সেই কে ড্যাশের মানটা কত পাবো? কে ড্যাশের মান হয়ে যাবে 1/4πε0। ঠিক আছে, এই 1/4πε0 একটা মান আমরা যদি ε0 মানটা বসিয়ে দিই, কত? 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12 এখানে যদি বসিয়ে, তাহলে এই 1/4πε0 এর পুরো যে মানটা আমরা পাবো সেটা হবে এই 1/4πε0, এইটার মান থাকবে, সেটা হচ্ছে এত একক। এটার মান কত হচ্ছে? এটার মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এটার মানটা মনে রাখবে, 1/4πε0, এটার মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, এত এককটা কী হয়ে যাবে? এককটা 1/4πε0 আছে, তাহলে তো 1/ε0 একক যা হবে, তাই ε0 একক যা আমরা পেয়েছি তার উল্টে দেবো। তাহলে কুলম স্কোয়ারের জায়গাতে কী লিখবো? কুলম টু দি পাওয়ার -2, আর এখানে কী লিখবো? নিউটন মিটার স্কোয়ার। তাহলে হয়ে গেল নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে 1/4πε0 এর মান। সেটা কত? 1/4πε0 মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে আমরা দেখো এসআই পদ্ধতিতে এফ সমান যেটা আমরা লিখেছিলাম, সেই এফ সমান কী হয়ে যাবে? অর্থাৎ স্থির তড়িৎ বলের মান কত হবে? এসআই পদ্ধতিতে 1/4πε0 মান যদি বসিয়ে দিই, শূন্য মাধ্যমে দুটো বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বলের মান সেটা বা বিকর্ষণ বলের মান সেটা সমান হয়ে যাচ্ছে 1/4πε0 জায়গাতে আমরা কী বসাবো? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 হলো, আর ইন্টু কী আছে? Q1 Q2, তাহলে Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এসআই পদ্ধতিতে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা হবে এফ সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 Q1 Q2 বাই আর স্কোয়ার। এটার একক কী হবে? অবশ্যই এটা এসআই পদ্ধতি মানে একক হচ্ছে নিউটন, যেহেতু এটা একটা বল, বলের একক হচ্ছে নিউটন। বোঝা গেল? এটা তো গেল এসআই পদ্ধতিতে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান। ঠিক আছে, তো আমরা যেমন এই কে ড্যাশ বা স্থির তড়িৎ ধ্রুবকের মান এসআই পদ্ধতিতে দেখলাম শূন্য মাধ্যমের ক্ষেত্রে 1/4πε0, আর শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে 1/4πε। ঠিক একই রকমভাবে সিজিএস পদ্ধতিতেও কিন্তু এই তোমার কি বলছে, কে ড্যাশ বা স্থির তড়িৎ ধ্রুবকের অন্য একটা মান থাকবে। ঠিক আছে, সেটা দেখে নাও কি হচ্ছে। সিজিএস পদ্ধতিতে এই স্থির তড়িৎ ধ্রুবক কে ড্যাশ এটার সমান লেখা হয় 1 বায়ু মাধ্যমের ক্ষেত্রে। ঠিক আছে, বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে। তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে কে ড্যাশের মান কত হবে? কে ড্যাশের মান হবে 1। যদি আমরা দুটো বিন্দু আধান Q1 এবং Q2, এই দুটো বিন্দু আধান, এটা একটা আধান Q1, এটা একটা বিন্দু আধান Q2, এই দুটো বিন্দু আধানকে যদি আমরা আর দূরত্বে রাখি শূন্য মাধ্যমে, এবং এই Q1 Q2 এবং আরকে সিজিএস পদ্ধতিতে বা সিজিএস এককে প্রকাশ করি, অর্থাৎ Q1 এর সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম, Q2 সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম। ঠিক আছে, এইভাবে যদি আমরা ক্যালকুলেট করি
তাহলে পরে দেখো Q1 এবং Q2 এই যে দুটো আধান আমরা পেয়েছি সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম এবং আর এর একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার এককে প্রকাশ করি, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা সিজিএস পদ্ধতি কী হবে, ডাইন হবে, এবং সেটার মান এফ সমান আমরা লিখতে পারবো, এফ সমান হবে কে ড্যাশের জায়গাতে যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে এফ সমান হয়ে যাবে Q1 Q2 বাই আর স্কোয়ার। এত এককটা কি হচ্ছে, এককটা হচ্ছে ডাইন। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে কি না তো দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। ঠিক আছে, এখন কথা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আমরা শূন্য মাধ্যমের পরিবর্তে অন্য কোনো একটা মাধ্যম নিই, অন্য কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যম যদি আমরা নিই, তাহলে অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্রে মনে রাখবে সিজিএস পদ্ধতিতে অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্রে, অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্রে, পরাবৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্রে কে ড্যাশ সমান লেখা যায় 1/k, কে ড্যাশ সমান লেখা যায় 1/k। এই যে যেখানে কেটা লিখলাম এই কেটা হচ্ছে কি না তো কেটা হচ্ছে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা, যে মাধ্যমটা আমরা নিচ্ছি সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা, ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যমের তড়িৎভেদ্যতাও যা, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানও তাই। তার কারণ আমরা দেখলাম যে এখানে আমরা আগে তো এসআই পদ্ধতির ক্ষেত্রে কি পেয়েছিলাম, এসআই পদ্ধতিতে কোনো একটা মাধ্যমের তড়িৎভেদ্যতা এপসিলন এটার সমান কি পেয়েছিলাম, ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা কে গুণিত এপসিলন জিরো, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। ঠিক আছে, এসআই পদ্ধতিতে এটা ছিল এপসিলন জিরো একটা মান ছিল, কিন্তু আমরা যখন সিজিএস পদ্ধতিতে বলছি সিজিএস পদ্ধতিতে কিন্তু এইটার মান হচ্ছে 1, কারণ আমরা দেখো সিজিএস পদ্ধতিতে বললাম শূন্য মাধ্যমের যে তোমার তড়িৎভেদ্যতা সেটার মান কত, সেটার মান হয় 1। তাহলে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা যদি সিজিএস পদ্ধতিতে 1 হয় তাহলে আমরা এপসিলন মানে কি পাবো, এপসিলন সমান কে পাবো, অর্থাৎ কোনো একটা মাধ্যমের পরাবৈদ্যুতিক মাধ্যমের তড়িৎভেদ্যতা যা হবে ওই মাধ্যমের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানও তাই হবে। ঠিক আছে, বেশ, তাহলে এটা গেল সিজিএস পদ্ধতিতে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। এবার আমরা জানব এপসিলন জিরো এর মাত্রা, এপসিলন জিরো এর মাত্রা, শূন্য মাধ্যমের যে তড়িৎভেদ্যতা বলছি সেটার মাত্রা। দেখো অলরেডি আমরা এপসিলন জিরোর মান বের করেছিলাম, তাহলে এপসিলন জিরোর মাত্রা এটা সমান লেখা হবে, দেখো 1/4 পাই, এপসিলন জিরো সমান কী ছিল, এপসিলন জিরো সমান ছিল 1/4 পাই Q1 Q2 বাই এফ আর স্কোয়ার। তাহলে এপসিলন জিরোর মাত্রা সমান কী হবে, 1/4 পাইয়ের মাত্রা, এটা তো মাত্রাহীন রাশি কারণ এটা তো সংখ্যা, 4 পাই এটা তো সংখ্যা, তাহলে Q1 Q2 বাই এফ আর স্কোয়ারের মাত্রা যা হবে সেটা হচ্ছে এপসিলন জিরোর মাত্রা। ঠিক আছে, তাহলে এপসিলন জিরোর মাত্রা মানে কি লিখবো, এপসিলন জিরোর মাত্রা মানে হচ্ছে Q1 Q2 এর মাত্রা বা এফ আর স্কোয়ারের মাত্রা, Q1 Q2 এর মাত্রা বাই এফ আর স্কোয়ারের মাত্রা। ঠিক আছে, Q1 Q2 মানে আধান, দেখো আধান হচ্ছে, আধান মানে হচ্ছে আধান, আধান সমান লেখা হয় প্রবাহ মাত্রা মানে ইলেকট্রিক কারেন্ট, আমরা এটা কিছুক্ষণ পরেই পড়ব, প্রবাহ মাত্রা গণিত সময়, প্রবাহ মাত্রাকে সময় দিয়ে গুণ করলে পরে আধান পাওয়া যায়। তাহলে আধানের মাত্রা সমান কী হবে, প্রবাহ মাত্রার মাত্রা গণিত সময়ের মাত্রা। প্রবাহ মাত্রার মাত্রা তো আমরা জানি সেটা হচ্ছে বড় হাতের আই, সেটা আমরা ক্লাস 9-এ পড়েছি, আর সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি। তাহলে আধানের মাত্রা কী হবে, আধানের মাত্রা হবে আইটি, তাহলে আধানের মাত্রা হচ্ছে আইটি, Q1 এর মাত্রাও আইটি, Q2 এর মাত্রাও আইটি, তাহলে Q1 গণিত Q2 মানে কি আই স্কোয়ার টি স্কোয়ার হয়ে যাবে উপরে, তাহলে এর উপরে হয়ে গেল এটার মাত্রা হচ্ছে আই স্কোয়ার টি স্কোয়ার। বেশ, আর নিচে কি আছে, নিচে দেখো আছে এফ আর স্কোয়ার, এফ আর স্কোয়ার মানে হচ্ছে কি, এফ আর স্কোয়ার মানে হচ্ছে এফ মানে বল, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে বলের মাত্রা,
আর আর স্কোয়ারের মাত্রা মানে হচ্ছে এল স্কোয়ার, ঠিক আছে। আর মানে তো দূরত্বের মাত্রা হচ্ছে এল, তাহলে আর স্কোয়ার মানে হচ্ছে এল স্কোয়ার হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো এমটাকে যদি আমরা উপরে তুলে দিই, তাহলে এমটাকে উপরে তুলে এম টু দি পাওয়ার -1 হয়ে গেল। দেখো এখানে নিচে কি হয়েছে, এল স্কোয়ার গণিত এল মানে এল কিউ, সূচকের নিয়ম অনুযায়ী এল কিউটা উপরে তুললে এল টু দি পাওয়ার -3 হবে, ঠিক আছে। এল টু দি পাওয়ার -3 হলো। আর দেখো কি আছে, নিচে আছে টি স্কোয়ার, তাই নিচে যদি টি স্কোয়ার থাকে আর উপরে দেখো টি টু দি পাওয়ার -2 আছে, ঠিক আছে। উপরে টি স্কোয়ার আছে আর নিচে টি টু দি পাওয়ার -2 আছে, তাহলে উপরে যদি এটাকে তুলি তাহলে কী হয়ে যাবে, -2টা +2 হয়ে যাবে, আর একটা 2 তো ছিলই, তাহলে এগুলো টি টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। আর কি আছে, আর আছে উপরে আই স্কোয়ার, আর উপরে আছে আই স্কোয়ার, তাহলে কী হয়ে গেল, এম ইনভার্স এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার। এইটা হচ্ছে তোমার এপসিলন জিরো বা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার মাত্রা, ঠিক আছে। এবার আমরা স্থির তড়িৎ একক, মানে এই যে আমরা আধান বলছি, সে আধানের এককগুলো জানবো, ঠিক আছে। আধানের একক, প্রথমে আমরা সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে বলি। সিজিএস পদ্ধতিতে আধানের যে একক সেটা হচ্ছে, সিজিএস পদ্ধতিতে আধানের একক হলো, তড়িৎ আধানের যে একক সেটা হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। আধানের একক হলো ইএসইউ বা স্ট্যাট কুলম্ব বলে, ইএসইউ বলে বা স্ট্যাট কুলম্ব, ঠিক আছে। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আধানের একক। এবার সিজিএস পদ্ধতিতে আধানের যে একক ইএসইউ, সেটা আমরা কি করে ডিফাইন করব, মানে এক ইএসইউ আধানকে আমরা কি করে ডিফাইন করব বা এর সংজ্ঞাটা কি করে দেবো সেটা দেখো। সিজিএস পদ্ধতিতে আমরা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কি পেয়েছি, সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা পেয়েছি কি না, তো এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা আমরা পেয়েছি সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে। অর্থাৎ দুটো বিন্দু আধান, একটা আর এই একটা, দুটো বিন্দু আধান, একটা Q1 আর একটা Q2, এবং সেই দুটো বিন্দু আধানকে আমরা কোথায় রেখেছি, বায়ু মাধ্যমে। কতটা দূরে রেখেছি, আর দূরে। তো তাদের মধ্যে কতটা পরিমাণ বল ক্রিয়া করে সেটা আমরা কি লিখি, এফ সমান কি হয়, Q1 Q2 বাই আর স্কোয়ার, এত ডাইন বল ক্রিয়া করে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, যদি আমরা এই Q1 সমান Q2 এটা সমান কিউ বলি, ঠিক আছে। Q1 সমান Q2 সমান যদি কিউ বলি, অর্থাৎ দুটো বিন্দু আধানের মান যদি একই হয়, দুটো যদি কিউ কিউ পরিমাণ আধান, সমপরিমাণ বিন্দু আধান যদি আমরা নিই, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব আর, এটা সমান যদি 1 সেন্টিমিটার বলি, ঠিক আছে। যদি 1 সেন্টিমিটার বলি, এবং এফ যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করছে সেটার মান যদি আমরা 1 ডাইন বলি, ঠিক আছে, 1 ডাইন হলে, তবে আমরা এখানে দেখো এফের জায়গাতে আমরা দেখো, তাহলে কী করলাম, Q1 Q2 এই দুটোর মান আমরা কিউ ধরলাম। আর সমান যদি 1 সেন্টিমিটার নিই, এফ সমান যদি 1 ডাইন নিই, তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পাচ্ছি, 1 ডাইন, 1 সমান কিউ, কিউ গণিত কিউ, Q1 এর মানও কিউ, Q2 এর মানও কিউ, তাহলে উপরে কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে, কিউ স্কোয়ার বাই নিচে কি হয়ে যাচ্ছে, দেখো আর এর মানও কত নিয়েছে, 1 সেন্টিমিটার, দ্যাট ইজ 1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো কিউ স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 1, তাহলে এখান থেকে কিউ সমান কি লিখতে পারবো, কিউ সমান লিখতে পারবো +-1 ইএসইউ, ঠিক আছে। অর্থাৎ যদি আমরা দুটো সমপরিমাণ বিন্দু আধানকে, দেখো Q1 এবং Q2 দুটো সমপরিমাণ বিন্দু আধান, Q1 সমান Q2 সমান কিউ ধরেছি, অর্থাৎ দুটো সমপরিমাণ বিন্দু আধানকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে, কোথায় রাখছি, বায়ু মাধ্যমে, অর্থাৎ দুটো সমপরিমাণ বিন্দু আধানকে বায়ু মাধ্যমে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে যদি আধান দুটোর মধ্যে এক ডাইন বল ক্রিয়া করে, তবে দেখো প্রত্যেকটি আধানের মান কত হয়ে যাচ্ছে, প্রতিটি আধানের মান হয়ে যাচ্ছে 1 ইএসইউ, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে ইএসইউ একককে ডিফাইন করতে পারবো
বা কোনো একটা ইএসইউ আধানের সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারবো কি না, যদি দুটো সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে 1 সেন্টিমিটার দূরে রাখলে যদি আধান দুটির মধ্যে এক ডাইন বল ক্রিয়া করে তাহলে পরে প্রতিটি বিন্দু আধানের মানই হচ্ছে 1 ইএসইউ। এটা হচ্ছে আধানের সিজিএস এককের সংজ্ঞা। এবার আমরা আধানের এসআই একককে ডিফাইন করব। আধানের এসআই একক হচ্ছে, কিছুক্ষণ আগে বললাম আধানের এসআই একক হচ্ছে কুলম। এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম। এসআই পদ্ধতিতে আধানের একক হলো কুলম। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে আধানের একক যদি কুলম হয় তাহলে পরে এই কুলমকে শর্টে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেক্ষেত্রে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা এফ সমান কি পেয়েছি? এফ সমান পেয়েছিলাম দেখো 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই 1/4πε0 এটার মান তো আমরা অলরেডি জানি কত, এটার মান হচ্ছে 9 × 10⁹। এটা মানে হচ্ছে 9 × 10⁹। তাহলে আমরা বসিয়ে দিই মানটা, তাহলে 9 × 10⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার, এত নিউটন হবে। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। এবার দেখো এখানে যদি আমরা Q1 = Q2 = Q, ঠিক আছে, আর R = 1, মিটার, কারণ এসআই পদ্ধতিতে দূরত্বের একক হচ্ছে 1, তাহলে R = 1 মিটার। আগে কত 1 সেন্টিমিটার, এখানে এসআই পদ্ধতি যেহেতু বলছে তাহলে R = 1 মিটার নিলাম। ঠিক আছে, আর Q1 = Q2 = Q, এইটার মান যদি আমরা 1 কুলম নেই, ঠিক আছে, মানে Q1 এবং Q2 মান যদি সমান নেই এবং প্রত্যেকের মান যদি আমরা 1 কুলম করে নিই আর R যদি 1 মিটার হয়, ঠিক আছে, তাহলে পরে দেখো F সমান কি হয়ে যাচ্ছে, এখান থেকে দেখো F সমান লিখতে পারবো 9 × 10⁹। Q1 এর মান কত নিয়েছি দেখো 1 কুলম, তাহলে 1 × 1 দ্যাট ইজ 1 হয়ে গেল, তাহলে 1 স্কোয়ার মানে 1, আবার নিচে দেখো 1 স্কোয়ার, এটা মানে হচ্ছে 1, তাহলে এত নিউটন হয়ে যাচ্ছে। এত নিউটন মানে হচ্ছে 9 × 10⁹ নিউটন। ঠিক আছে, আমরা দেখো এখানে এফ এর মান 9 × 10⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা তো জানি। এসআই পদ্ধতিতে আর এর মান আমরা নিয়েছি 1 মিটার, অর্থাৎ দুটো বিন্দু আধান শূন্য মাধ্যমে রেখেছি এবং সেই শূন্য মাধ্যমে কতটা দূরে রেখেছি? 1 মিটার দূরত্বে রেখেছি। প্রতিটি বিন্দু আধানের মান আমরা সমান নিয়েছি। এই বিন্দু আধানের মান যা কিউ, এই বিন্দু আধানের মান হচ্ছে মনে করো কিউ, এবং এই দুটো বিন্দু আধানের মান যদি 1 কুলম করে হয়, মানে এটা 1 কুলম আর এটা 1 কুলম যদি হয়, দেখো Q1 Q2 সমান কিউ, এটার মান যদি 1 কুলম নেই, এইটা 1 কুলম এবং এইটাও 1 কুলম আধান যদি নেই এবং তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা 1 মিটার রাখি, তাহলে ওদের মধ্যে যে পরিমাণ বল ক্রিয়া করবে সেটা মান কত হবে? 9 × 10⁹ ইন্টু 1 × 1 দ্যাট ইজ 1 স্কোয়ার, দ্যাট ইজ 1 হয়ে গেল, আর নিচে দেখো আর মানে সেটা 1 মিটার, দ্যাট ইজ 1 স্কোয়ার হয়ে গেল, তাহলে কত হয়ে যাচ্ছে? 9 × 10⁹ নিউটন। অর্থাৎ আমরা এটাকে দুটি বিন্দু আধানকে আমরা 1 কুলম একক কখন বলবো? আমরা 1 কুলম এককে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে দুটো আমরা দুটো সমপরিমাণ বিন্দু আধানকে Q1 Q2 সমান কিউ, ঠিক আছে, দুটি সমপরিমাণ বিন্দু আধানকে 1 মিটার দূরত্বে বায়ু মাধ্যমে রাখলে যদি আধান দুটির মধ্যে 9 × 10⁹ নিউটন বল ক্রিয়া করে তবে প্রতিটি বিন্দু আধানের মান কত হবে? প্রতিটি বিন্দু আধানের মান হবে 1 কুলম। ঠিক আছে, আমি আরেকবার বলছি 1 কুলমের সংজ্ঞা, 1 কুলম তড়িৎ আধানের সংজ্ঞা, সেটা হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে দুটো সমপরিমাণ বিন্দু আধানকে 1 মিটার দূরত্বে রাখলে আধান দুটির মধ্যে যদি 9 × 10⁹ নিউটন আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তবে প্রতিটি বিন্দু আধানের মান হবে 1 কুলম। ঠিক আছে, এবার এই যে আধানের যে একক আমরা দেখলাম, আধানের কি এসআই পদ্ধতিতে একক হচ্ছে কুলম, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে তোমার কি না তো ইএসইউ। আধানের আরও একটা একক আছে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, তড়িৎচুম্বকীয় একক, ইএমইউ বলা হয়। সে আধানের ইএমইউ 1 ইএমইউ
ঠিক আছে, এটা তোমাদের সিলেবাসে নাই, শুধু এটার পরিমাণটা মনে রাখবা 1 ইএমইউ মানে হচ্ছে 10 কুলম। ঠিক আছে, 1 ইএমইউ সমান হচ্ছে 10 কুলম। আর ইএসইউ এর সঙ্গে কুলম্বের যে সম্পর্ক বা স্ট্যাট কুলম্বের সম্পর্ক সেটা হচ্ছে 1 কুলম সমান হচ্ছে 3 × 10⁹ ঠিক আছে, 1 কুলম সমান হচ্ছে 3 × 10⁹ ইএসইউ। 1 কুলম সমান হচ্ছে 3 × 10⁹ ইএসইউ। ঠিক আছে, আজকে এত অবধি থাক, এরপরে নেক্সট দিন আবার শুরু করব।